নমস্কার, নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি মীনাক্ষী। চোখ রাখবো খবরে, কিন্তু তার আগে অবশ্যই জানাবো পাঁচন পর্ব এবং চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি খবরে। বদলে বাংলাদেশে বর্ষবরণ উৎসব হলো নাম বদল করে। মঙ্গল শোভাযাত্রার বদলে হলো আনন্দ শোভাযাত্রা। বাংলাদেশে প্রতি বছর বর্ষবরণের অনুষ্ঠানে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রং বেরঙের মুখোশ মূর্তি নিয়ে বের হয় ওই শোভাযাত্রা। এতদিন এর পোশাকে নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর তা এবার হয়ে গেছে আনন্দ শোভাযাত্রা। বাংলাদেশে নতুন সরকার আসার পর ওই শোভাযাত্রার নাম নিয়ে আপত্তি ওঠে বিভিন্ন মহল থেকে। বিশেষ করে ওই শোভাযাত্রার বিরুদ্ধে আপত্তি তোলেন ইসলামপন্থীরাই। তারপরও বদল করে দেওয়া হয় শোভাযাত্রার নাম। দাবি তোলা হয় মঙ্গল শোভাযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে একটি ধর্মীয় অনুষঙ্গ। হিন্দু ধর্মীয় সংস্কৃতি থেকে এসেছে শোভাযাত্রাটি। তবে বাংলা নববর্ষের ওই শোভাযাত্রার আদি নাম ছিল আনন্দ শোভাযাত্রাই। মঙ্গল শোভাযাত্রার নাম বদল নিয়ে আপত্তি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি, এত বড় একটা নাম বদল, এ নিয়ে কোনো কথাই বলা হয়নি তাদের সঙ্গে, অথচ ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে মঙ্গল শোভাযাত্রা। তাহলে সেই স্বীকৃতির কি হবে? তার কোনো উত্তর নেই অন্তর্বর্তী সরকারের কাছে। উল্লেখ্য, 2016 সালে বাংলা বর্ষবরণের এই মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি পায়। তবে এর যাত্রা শুরু হয় 1989 সালে। তখন এই শোভাযাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। এবার শেখ হাসিনা সরকারের পর এবার নাম বদল করেই হলো বর্ষবরণ উৎসব। নতুন সরকারের আমলে এই নাম বদলের বিষয়টি সমালোচনা করছেন অনেকে। শোভাযাত্রার নাম বদলের চেষ্টা হাস্যকর। যে নামটি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়ে গেছে, তা বদলের কি প্রয়োজন পড়লো? জাতিসংঘের কাছে এটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত। এখন মনে হতে পারে মঙ্গল শোভাযাত্রা বলে আর কিছুই নেই, এর ফলে নষ্ট হবে বিশ্বাসযোগ্যতা বলে অভিমত ব্যক্ত করেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাঙালি সংস্কৃতির শেকড়ে রয়েছে চড়ক। বাঙালি চিরন্তন ঐতিহ্যের সঙ্গে যুক্ত রয়েছে চড়ক। শহরে বাঙালিয়ানা উদযাপনে চড়কের হয়তো তেমন জায়গা নেই, তবে বাঙালির অভিধানে শব্দের ভাড়ারে চড়ক জায়গা করে নিয়েছে আপন গুরুত্বেই। সোমবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোটা রাজ্যে পালিত হল চড়ক পুজো। আগরতলার ধর্মনগর কৈলাসহ সব বিভিন্ন স্থানে আয়োজিত হয় চড়ক পুজো ও মেলা। বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে হয়ে থাকে চড়ক পুজো। বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব হল চড়ক। নববর্ষের প্রথম 2-3 দিন ধরে চলে চড়ক উৎসব। হিন্দু ধর্মীয় শাস্ত্র লিঙ্গপুরাণ, বৃহত্তম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনার কথা বলা থাকলেও চড়ক পুজোর উল্লেখ নেই। তবে পার্শ্বগত সম্প্রদায় প্রাচীনকালে এই উৎসব পালন করত বলে উল্লেখ আছে বিভিন্ন ধর্মগ্রন্থে। চড়ক পুজোর মূলে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্মবাদের প্রতি বিশ্বাস। চড়ক পুজোর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল দৈহিক যন্ত্রণা। চড়ক পুজোর এক বিশেষ অঙ্গ হল শারীরিক কষ্ট। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে টাকার সঙ্গে বেঁধে ঘোরানো হয় দ্রুত দিকে। তার পিঠে, হাতে, পায়ে, জিভে এবং শরীরের বিভিন্ন অঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় বান শলাকা, কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা ছুড়ে দেওয়া হয় তার গায়ে। বিজ্ঞান দুইটাই একসঙ্গে এখানে কাজ করতেছে। আপনারা চোখের সামনে দেখতে পারেন, এই যে আগুনের উপর দিয়ে হাঁটছে, একদিকে বিজ্ঞানও আছে, অন্যদিকে এই তান্ত্রিক ব্যাপারও আছে। দুইটা একসঙ্গে কাজ করছে। এখানে পূজা হচ্ছে অন্তত ধরুন 50 বছর। বিভিন্ন সময়ে বিভিন্ন সন্ন্যাসী পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, একজন সন্ন্যাসী থেকে আরেকজন সন্ন্যাসীর পরে আরেকজন সন্ন্যাসী। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে বন্ধ করে এই উৎসব। তবে যেসব অঞ্চল মূলত কৃষি প্রধান তথা বাঙালি অধ্যুষিত সেই সব এলাকাগুলিতে পালিত হয়ে আসছে চড়ক পুজো। তথাকথিত শহরে বাঙালিয়ানা উদযাপনে চড়কের হয়তো তেমন জায়গা নেই, তবে বাঙালির অভিধানে শব্দের ভাড়ারে চড়ক জায়গা করে নিয়েছে আপন গুরুত্বে। চড়ক সর্বার্থেই লোকায়ত। শহর আর গ্রামের সংস্কৃতিতে স্বাভাবিকভাবেই কিছু পার্থক্য থেকে যায়। ফলে পয়লা বৈশাখের উদযাপনকে বাঙালিয়ানার শিল্প হিসেবে তুলে ধরতে বেশি আগ্রহী পুঁজি নির্ভর ব্যবস্থা। তাতে আপত্তি নেই, তবে এই বাঙালি সংস্কৃতির শেকড় চড়কের উদযাপনে তা কিন্তু বলা যায় নির্দ্বিধায়। বহু বর্গের মানুষকে সামিল করার
বিশিষ্টতায় আর সম্প্রীতি সহবস্থানের আদর্শে যে সংস্কৃতির আবহমান রূপ ফুটে ওঠে, সোচ্চারে যেন সেই কথাটি প্রতিবার বলে যায়। তবে সেই অঙ্গীকারের পথ ধরেই তাই এগিয়ে আসে নতুন বছর, নতুন পথ চলা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অনেক দেরিতে ভারতরত্ন দেওয়া হয়েছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে। তাঁর আদর্শকে সামনে রেখে আরো কিছু কাজ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। 1956 সালে প্রয়াত হবার পর 1990 সালে ভারত রত্ন উপাধি দেওয়া হয় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে। এক্ষেত্রে অনেক দেরিতে ভারত রত্ন দেওয়া হয়েছে ডক্টর বি আর আম্বেদকরকে। তফসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের 135তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আম্বেদকরের সম্মানে 2023 সালে রাজ্য বিধানসভা ভবনের সামনে স্থাপন করা হয় 11 ফুট লম্বা আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তি। তার আদর্শকে সামনে রেখে আরো কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকার বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা জানি যে শিক্ষা, মেধা, বাগ্মিতা ও ক্ষুদ্ধার যে লেখনী ওনার, সেই বাবা সাহেব আম্বেদকর, একটা আমি বলবো যে ওনাকে অনেক লেটে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, অনেক পরে উনাকে 1990-তে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দিয়েছেন। আমরা এটাও জানি যে 1956 সালের 6 ডিসেম্বর উনি প্রয়াত হয়েছিলেন। আমাদের ত্রিপুরা সরকারের কিছুদিন আগে, গত বছর আমরা 2023 সালের ডিসেম্বরে আমরা আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আমাদের বিধানসভা ভবনের সামনে এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের উদ্যোগে 11 ফুট উচ্চতা বিশিষ্ট ব্রোঞ্জ ও মেটাল নির্মিত ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তি আমরা স্থাপন করেছি। আমরা এটাও জানি যে এখানে আমরা শুধু আজকে এখানে ওনার জন্মবার্ষিকী পালন করলাম, সেখানে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা ওনার যে আদর্শ আমাদের সামনে রেখেছেন, সেটাকে সামনে রেখে আমরা আরো কিছু কাজ করার আমরা চিন্তা ভাবনা করছি। আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টরা আছেন, এদের প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে বিভিন্ন যে সুবিধা দেওয়া, হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওনাদের যাতে আর্থিকভাবে সাহায্য করে ওরা সামনের দিকে পড়াশোনা করতে পারে, বিভিন্ন বৃত্তি আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে মাধ্যমিক পাশ করার পরও তাদেরকে আমরা বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে, তপশিলি জাতি যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ব্যবস্থা করা হয়েছে। আমরা আগামী দিন আজকের যে ওনার 135তম যে জন্মবার্ষিকী আমরা অনুষ্ঠিত করছি, আম্বেদকর জয়ন্তী পালন করা হয় প্রতি বছরই, তবে এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না। তফসিলি জাতির ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করতে হবে তাঁর দেখানো পথে। আগামী প্রজন্মকেও আরো বেশি জানতে হবে তাঁর বিষয়ে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা প্রতি বছর এখানে আসি, গত 2 বছর ধরে তো আমি আসছি এখানে, এবং ওনার প্রতি আমরা যে সম্মান দেওয়া, সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই। এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কিভাবে তপশিল জাতিদের জন্য আমাদের সরকার কি কি করছেন, ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন, উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন, সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল। এবং আমরা এটাও জানি যে সংবিধান যারা তৈরি করেছিলেন, সেই সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি, এবং দলিত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন আমরা এই বিষয়ে সবাই অবগত আছি। আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন, আজকের ওনার এই জন্মবার্ষিকীতে আমাদের আরো বেশি আমাদের প্রতিজ্ঞা করতে হবে ওনার সম্পর্কে আরো বেশি জানা, কিভাবে উনি ওনার কাজ করেছেন সেই বিষয়ে জানা। আম্বেদকর জয়ন্তী প্রথম পালিত হয়েছিল 1928 সালের 14 এপ্রিল পুনেতে। আম্বেদকর জয়ন্তীর মূল লক্ষ্য হল সমাজে সাম্য, ভ্রাতৃত্ব এবং ন্যায় বিচারের ধারণা ছড়িয়ে দেওয়া।
সংবিধান প্রণয়নে ডক্টর আম্বেদকরের অবদান ভারতকে একটি আধুনিক গণতান্ত্রিক এবং সমতাবাদী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করে দিয়েছে সুসংহত ভিত্তি। নারী, অনগ্রসর শ্রেণী এবং দলিত সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে সরকারের কি ভূমিকা হওয়া উচিত তা লিপিবদ্ধ করে গেছেন ভারতের সংবিধানে। আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের সামনে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠানটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেসরকারি মেডিকেল কলেজের অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক মাধ্যমে লাইভে এসে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের বিরুদ্ধে মর্যাদাহানিকারক মন্তব্যের বিষয়টি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন সাংবাদিকরা। বিষয়টি নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সাংবাদিক এবং সম্পাদকরা। গত শুক্রবার আগরতলার একটি বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বক্তব্য ঘিরে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। এই বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন করা নিয়ে যারা নানাভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করেছিল তাদের প্রত্যেকের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এই বেসরকারি মেডিকেল কলেজের যিনি কর্ণধার তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন উপাধ্যক্ষের এই বক্তব্য ঘিরেই সৃষ্টি হয় নানা মহলে ব্যাপক গুঞ্জন ও প্রতিক্রিয়া। বিশেষ করে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ যেভাবে উক্ত মেডিকেল কলেজের কর্ণধার জনৈক মলয় পীঠের গৌণ কীর্তন করেছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠেছে এই কারণে যে ওই কলেজের কর্ণধার মলয় পীঠ একজন বিতর্কিত ব্যক্তি, তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। জাতীয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমে এই নিয়ে ধারাবাহিক তথ্যমূলক সংবাদ প্রকাশিত হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তকালে উক্ত মলয় পীঠকে সিবিআই একাধিকবার ডেকে জেরা করেছে। সব থেকে বড় কথা হচ্ছে এখনো তদন্তকারী সংস্থার কাছ থেকে ক্লিন চিট পাননি তিনি। স্বাভাবিকভাবেই এমন একজন ব্যক্তির হয়ে উপাধ্যক্ষ যেভাবে তাকে প্রশংসায় ভরিয়ে দিলেন, যেভাবে তার হয়ে সওয়াল করলেন এবং যেভাবে তার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করলেন তা নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে সংশ্লিষ্ট মহলে। বিষয়টি এখানেই শেষ হয়ে যায়নি। মেডিকেল কলেজের অনুষ্ঠানে উপাধ্যক্ষের বক্তব্য ঘিরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে কাউন্টার করতে গিয়ে সন্ধ্যায় ফেসবুক লাইভে আসেন উপাধ্যক্ষ নিজে। ফেসবুক লাইভে এসে উপাধ্যক্ষ রাজ্যের একাংশ সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, রাজ্যের একাংশ সংবাদ মাধ্যমে এবং সাংবাদিকদের তিনি যেভাবে অপমান ও অসম্মান করেছেন তা এক কথায় নজিরবিহীন। একজন জনপ্রতিনিধি যিনি মানুষের ভোটে জয়ী হয়ে উপাধ্যক্ষের মতো সম্মানজনক পদে আসীন হয়েছেন, তিনি এমন কর্তব্য ভাষায় প্রকাশ্যে কথা বলতে পারেন, সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের এমন অসম্মান করতে পারেন, তা এক কথায় অবিশ্বাস্য। শুধু তাই নয়, তিনি যে সুরে কথা বলেছেন তা রীতিমতো হুমকি দেওয়া। সব থেকে বড় কথা হচ্ছে তিনি তার পদের মর্যাদা গরিমা কতটুকু রক্ষা করতে পারলেন, প্রশ্ন উঠছে তা নিয়ে। সার্বিক বিষয় নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকরা। সাক্ষাৎ পর্বে পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরে এর বিহিত দাবি করেন সাংবাদিকরা। সাংবাদিকদের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সম্পাদক সুবল দে, সানিদীপ রায়, প্রণব সরকার, বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রতীক মহালনবিশ, সঞ্জয় পাল প্রমুখ। রাজ্যে এই প্রথম রাজ্য বিধানসভার এক মাননীয় সদস্য নন শুধু, তিনি উপাধ্যক্ষও বটে, মিডিয়াকে অত্যন্ত বাজেভাবে আক্রমণ করেছে, যারা অতীতে কোনোদিনই হয় না। এই বিষয়টি আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে এসেছিলাম এবং কী কী ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীকে আমরা সবাই মিলে জানিয়েছি। মুখ্যমন্ত্রী বিষয়টা দেখবেন, এই কথাই কি আশ্বাস দিলেন? কি আশ্বাস দিলেন? দেখবেন এটা। এই বিষয় নিয়ে আপনারা পরবর্তী কোনো পদক্ষেপ বা পরবর্তী পদক্ষেপ তো আমরা তো মিডিয়াম্যান, আমাদের পদক্ষেপ প্রতিদিনই চলতে থাকবে। সরকার তরফে কী দেওয়া হবে এটাও নজর দিয়ে থাকবে, সরকার আমাদের জন্য কী করবে বিষয়টা আমরা দিল্লির নজরে নেব। এদিকে ফেসবুক লাইভে এসে যেভাবে বিজেপি দলের অন্তরের বর্তমান পরিস্থিতিকে প্রকাশ্যে আনার পাশাপাশি নিজের বুকের গভীরে জমে থাকা ক্ষোভ এবং অভিমানকে প্রকাশ্যে এনেছেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, তা নিয়েও উঠছে প্রশ্ন। একাংশ সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের বিরুদ্ধে তাঁর এতটা ক্ষোভ ও বিষোদ্গার কেন, প্রশ্ন উঠছে তা নিয়েই। একাংশ সংবাদ মাধ্যম ও সাংবাদিকের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রশ্ন তুলতেই পারেন, এতে কারো আপত্তি থাকার কথা নয়। জনপ্রতিনিধি হিসেবে তাঁর অধিকার রয়েছে,
কিন্তু সংবাদ মাধ্যম ও সাংবাদিকদেরও অধিকার রয়েছে জনপ্রতিনিধিদের যোগ্যতা কাজকর্মের যাবতীয় খোঁজ খবর রাখার। ফলে সব জনপ্রতিনিধির যাবতীয় বৃত্তান্ত, জন্মকুণ্ডলী থেকে শুরু করে সততা, বিশ্বাসযোগ্যতা, জনগণের আস্থা, কাজকর্ম সব তথ্যই নখদর্পণে রয়েছে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের। ক্ষমতার আস্ফালনে আজ যেসব জনপ্রতিনিধি একাংশ সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের কদর্য ভাষায় গালাগাল দিচ্ছেন, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, হুমকি দিচ্ছেন, অসম্মান অপদস্থ করছেন, তারা হয়তো ভুলে গেছেন এই সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরাই ওইসব জনপ্রতিনিধিদের ক্ষমতার মসনদে বসার ক্ষেত্রে কাজ করেছে অনুঘটক হিসেবে। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষের এই ধরনের ভূমিকা দলের অভ্যন্তরে যেমন প্রশ্ন তুলেছে, তেমনি ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে গোটা রাজ্যে। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। আউটসোর্সিং নিয়োগে 50 বছর বয়সের ঊর্ধ্বসীমা কার্যকর করছে না রাজ্য সরকার। এক্ষেত্রে একদিকে যেমন তা হ্রাস করা হয়েছে 40 বছরে, অপরদিকে রয়েছে পুনর্নিয়োগের হাপা। স্বাভাবিক কারণেই হতাশায় ভুগছেন বয়সোত্তীর্ণ শিক্ষিত বেকাররা। আউটসোর্সিং নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অমানবিক ভূমিকার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। অনেক যোগ্যতা সম্পন্ন বেকাররা বয়সের সময়সীমার মধ্যে চাকরি পায়নি। এদের কথা ভেবে আউটসোর্সিং নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা করা হয়েছিল 50 বছর। 2021 সালে এক আদেশ নিয়ে কেন্দ্রীয় প্রকল্প এবং এক্সটার্নাল এইডের বিভিন্ন প্রকল্পে আউটসোর্সিং নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা করা হয় 50 বছর। মূলত বয়সোত্তীর্ণ বেকারদের এসব প্রকল্পে চাকরি প্রদানের উদ্দেশ্যে তৎকালীন সময়ে এই উদ্যোগ নিয়েছিল সরকার। অভিযোগ, এই পলিসিকে দূরে সরিয়ে রাখা হয়েছে বর্তমানে। এক্সটার্নাল এইডেড এবং কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বয়সোত্তীর্ণ বেকারদের বদলে অবসরপ্রাপ্তদের দেওয়া হচ্ছে পুনর্বাসন। 2021-এ যখন এই মেমোরেন্ডাম জারি হয়, তখন করোনা মহামারীর কারণে বন্ধ ছিল নিয়োগ প্রক্রিয়া। ফলে এই বিষয়টি সেভাবে জনসম্মুখে আসেনি। তবে করোনার পর সবকিছু স্বাভাবিক হলেও এই মেমোরেন্ডামকে এখন আর পাত্তাই দেয় না সরকার। অভিযোগ কিন্তু এমনটাই। বিভিন্ন সরকারি প্রকল্প এবং সমাজপ্রাপ্ত প্রকল্প সহ আউটসোর্সিং এর অ্যাকাউন্ট অফিসার, ফিনান্স অফিসার, টেকনিক্যাল অফিসার, অ্যাডভাইজার, প্রোগ্রাম ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট এবং কনসালটেন্টের মতো পদগুলিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছিল 50। কিন্তু কালক্রমে সরকারেরই একটা সমান্তরাল অংশের দৌলত বয়সের এই ঊর্ধ্বসীমা 50 থেকে কমিয়ে এখন করা হয়েছে 40। অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা অভ্যন্তরীণ সাহায্য প্রাপ্ত এবং কেন্দ্রীয় প্রকল্পের বয়সে ঊর্ধ্বসীমা রাখা হয়েছে একই। মূলত বয়সোত্তীর্ণ বেকাররা যাতে এসব প্রকল্পে চাকরি পায় তার জন্য 2021 সালে এই মেমোরেন্ডাম জারি করেছিল সরকার। কিন্তু বর্তমান সময়ে এই মেমোরেন্ডামের কোনো মর্যাদাই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তার বদলে দীর্ঘদিন সরকারি চাকরি করে অবসরে যাওয়া কর্মীদের পুনর্বাসন দেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। একটি কল্যাণকামী সরকার কিন্তু মানুষের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করে। অবসরপ্রাপ্তরা এমনিতেই মোটা অঙ্কের পেনশন পায়, সেখানে একজন যোগ্যতা সম্পন্ন বয়সোত্তীর্ণের নির্দিষ্ট কোনো আয় নেই। আউটসোর্সিং নিয়োগের মাধ্যমে চাকরি পেলে কয়েক বছর অন্তত থাকা যায় নিশ্চিত। কিন্তু এই ক্ষেত্রে মানবিকতা হারিয়ে ফেলেছে রাজ্য সরকার। আমলাতান্ত্রিকতার কারণেই এই ধরনের পরিস্থিতি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এক্ষেত্রে 2021-এ মেমোরেন্ডাম অনুযায়ী আউটসোর্সিং নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর কার্যকর করার দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষিত কর্মপ্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে দীর্ঘদিন পালিয়ে থাকা এবং শেষ পর্যন্ত প্রকাশ্য সাংবাদিক সম্মেলন। প্রেক্ষিতে বিভিন্ন মহলের প্রশ্ন, শেষ পর্যন্ত সাংবাদিক সম্মেলনে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হলো বিবাহ বিচ্ছেদ মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া কৃষ্ণনগরের বাসিন্দা কণিকানাথ ভৌমিককে। ক্ষমা করবেন। আগরতলা কৃষ্ণনগরের বাসিন্দা এবং তিমিরেন্দ্র ভৌমিকের বিবাহ বিচ্ছেদ হওয়া শ্রী কণিকানাথ ভৌমিকের আগরতলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের 24 ঘন্টার মধ্যেই সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন কণিকানাথ ভৌমিক। সাংবাদিক সম্মেলনে তার উপস্থিতি ঘিরে গুরুতর আইনি বিতর্ক তৈরি হয়েছিল তখনই। কারণ ত্রিপুরা হাইকোর্টের জারি করা একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় পলাতক ছিলেন কণিকানাথ ভৌমিক। এক্ষেত্রে আদালত অবমাননা এবং বিবাহ বিচ্ছেদের মামলা এড়িয়ে যাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমতী কণিকা নাথ ভৌমিক নামে একজন ভদ্রমহিলার বিরুদ্ধে একটা নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করা ছিল, আমাদের অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে ইস্যু করা হয়েছিল। এই ওয়ারেন্ট বলে আমরা ওনাকে আজকে গ্রেপ্তার করেছি এবং আদালতে প্রডিউস করেছি। অভিযোগটা কি ছিল? এটা তো সাবজেক্টিভ ম্যাটার। আমাদের কাছে ওয়ারেন্ট ছিল, একটা নন বেলেবল ওয়ারেন্ট, আমরা ওয়ারেন্ট বলে অ্যারেস্ট করেছি। কতদিন হয়েছে মানে এই ওয়ারেন্টটা বেরিয়েছে? ওয়ারেন্টটা গত 12/9/2024 তাহলে ওটা বেরিয়েছিল। আমাদের একটা টিমও গিয়েছিল কলকাতাতে ওকে অ্যারেস্ট করার জন্য। এখন আমরা ওকে অ্যারেস্ট করে পুলিশ করেছি। স্বামী তিমেরেন্দু ভৌমিকের মতে তার স্ত্রী কণিকা নাথ কয়েক মাস ধরে অমান্য করে আসছিলেন উচ্চ আদালতের নির্দেশ। 6 সেপ্টেম্বর 2024 তারিখে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে 12 সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও এক্ষেত্রে পলাতক ছিলেন কণিকা নাথ ভৌমিক। তার অনুপস্থিতির বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং আদালতের আদেশ কার্যকর করতে ব্যর্থ হওয়ার জন্য শতপ্রণোদিত হয়ে রাজ্য সরকারকে এই মামলায় একটি পক্ষ হিসেবে অভিযুক্ত করেছে ত্রিপুরা উচ্চ আদালত। যদিও আদালতের নির্দেশ অনুসারে তার স্ত্রীর জন্য একটি ফ্ল্যাট কিনতে এবং মাসিক ভরণ পোষণ প্রদান করতে রাজি হয়েছিলেন, তবুও সম্পত্তির নির্ধারিত নিবন্ধনের আগে স্ত্রী কণিকা নাথ নিখোঁজ হয়ে যান বলে দাবি করেন কণিকা নাথ ভৌমিকের স্বামী তিমেরেন্দু ভৌমিক। এরপরই কণিকা নাথ ভৌমিককে গ্রেপ্তারের জন্য জামিন অযোগ্য পরোয়ানা জারি করে ত্রিপুরা উচ্চ আদালত। শুধু তাই নয়, 13 সেপ্টেম্বর 2024 তারিখে কণিকা নাথের বিশেষ আবেদন খারিজ করে দেয় দেশের সুপ্রিম কোর্ট এবং বহাল রাখে ত্রিপুরা উচ্চ আদালতের আদেশ। যার বিরুদ্ধে বৈধ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ছিল তাকে কিভাবে কোনো পুলিশি হস্তক্ষেপ ছাড়াই সংবাদ সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে। এরপরই মঙ্গলবার কণিকা নাথ ভৌমিককে গ্রেপ্তার করে আদালতে সুপার্দ করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2018 সালে কৈলাসহরের চণ্ডীপুরের বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙার ঘটনা জনরোষের ফল ছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। ওই স্থানটিতে ধ্বংসাবশেষ থাকার কারণে বহু দুর্ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এবং বহু এলাকাবাসী তা সরানোর দাবি জানিয়েছিলেন বলে এই ঘটনার প্রতিক্রিয়ায় দিয়েছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। মূর্তি স্থাপন নিয়ে রাজনীতি চাই না, প্রয়োজনে সিপিআইএম তাদের পার্টি অফিসের সামনে প্রয়াত নেতার মূর্তি স্থাপন করলে আমরা পূর্ণ সহযোগিতা করব। বর্তমানে রামের মূর্তি কারা স্থাপন করেছে সেই বিষয়টি জানা নেই বলেও প্রতিক্রিয়ায় দিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। অনেক সময় কমিউনিস্ট নেতা যারা আছেন কৈলাসহর মহকুমায় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিভিন্ন মিটিং এ হয়েছে, কখনো তাদের মুখ থেকে শুনিনি মাননীয় উপমুখ্যমন্ত্রী তখনকার যিনি বৈদ্যনাথ মজুমদার তোনার পুনরায় মূর্তি স্থাপন করতে হবে বা করা প্রয়োজন আছে, সেটা কোনোদিন তারাও ইচ্ছা প্রকাশ করেনি। আমার কাছে তো কমসে কম 2 বছর আমি দেখিনি, কিন্তু সৌজন্য মিটিং অনেকবারই অনেক জায়গাতে ওনাদের সঙ্গে দেখা হয়েছে। অফিসিয়ালি কোনো আধিকারিকের সঙ্গে কথা হয়েছে কিনা সেটাও আমি জানি না। আমাদের মহকুমা শাসক বা জেলা শাসকও কখনো তার প্রতিলিপি দিয়েছে কিনা যে পুনরায় মূর্তিটা স্থাপন করা হোক। এখন সেখানে কে বা কারা রামের মূর্তি বসিয়েছে, এখন তারা বিভিন্ন আলাপ করছেন যে এখানে কেন বসানো হলো। আম্বেদকরের জন্মদিনের কর্মসূচিতে দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হয়েছেন কমলপুরে বাম তপশিলি নেতা। অভিযোগের আঙুল স্থানীয় বিজেপি নেতাদের দিকে। প্রতিবাদে থানা ঘেরাও করেন সিপিআইএম সমর্থকরা। এই ঘটনায় সুরমা বিধানসভা কেন্দ্রে বামনছড়া পঞ্চায়েতের হঠাৎ বাজারে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারে দাবি জানিয়েছে সিপিআইএম নেতৃত্ব। বিজেপি দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালুকে বর্বরভাবে আক্রমণ সংঘটিত করে, তাতে আমাদের পার্টির নেতা তফসিলি সংগঠনের নেতা অনিল দাস গুরুতরভাবে আহত হয়। তাকে ইতিমধ্যে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে কমলপুর বিএসএম হাসপাতাল থেকে। এই ঘটনার বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি
স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। দেশে আক্রমণের শিকার সংবিধান, চলছে হস্তক্ষেপ, মানুষের আইনি অধিকার তথা মৌলিক অধিকার ক্ষত বিক্ষত বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার পোস্ট অফিসে চৌমুহনী কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত আম্বেদকর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সংসদের ভেতরে বাবা সাহেবকে অপমান করা হয় বলে বাবা সাহেবকে মন্তব্য করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এর বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বানও রেখেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 135তম আম্বেদকর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভারতবর্ষে আজকে সংবিধান আক্রান্ত, এই সংবিধানের উপর চলছে নানাভাবে হস্তক্ষেপ, মানুষের আইনি অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার আজকে নানাভাবে ক্ষতবিক্ষত। যে বাবা সাহেব সারা পৃথিবী জুড়ে যাকে অনুকরণ করে পৃথিবীর একটা বড় অংশ দেশের ঐক্য সংহতি ধর্মনিরপেক্ষতা নষ্ট করা চলছে অপচেষ্টা বলে অভিযোগ করল বামপন্থী ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। রবিবার তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে 135তম আম্বেদকর জন্মজয়ন্তীর অনুষ্ঠান আয়োজিত হয় রাজধানী সিটি সেন্টারের সামনে। সংবিধান থাকুক তা চাইছে না আরএসএস এবং তার আদর্শে পরিচালিত ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে সংবিধান পরিবর্তনে চলছে অপচেষ্টা বলে এদিন অভিযোগ করেন সংগঠনের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। আমাদের দেশের যে ঐক্য সংহতি ধর্মনিরপেক্ষ রক্ষার জন্য যে সংবিধান, এটাকে আজকে পাল্টে দেওয়ার জন্য একটা শক্তি প্রতিনিয়ত চেষ্টা করছে। বিশেষ করে আরএসএস এর আদর্শে অনুপ্রাণিত বিজেপি দল বাংলা নববর্ষে রাজ্যের মোট 21টি স্থানে সুলভ মূল্যে মৎস্য বিক্রি করার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। এক্ষেত্রে ইলিশ মাছের দাম থাকবে 1200 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। 1432 বাংলার নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত মৎস্য দপ্তর। মঙ্গলবার সকাল 8টা থেকে রাজ্যের 21টি স্থানে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে মৎস্য। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আগরতলার মহারাজগঞ্জ বাজারের অ্যাপেক্স ফিশারিজ মৎস্য সমিতির স্টলে ইলিশ মাছ বিক্রি হবে 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে, জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। কাতলা, কার্পিও, কালাবাস এবং অন্যান্য মাছ যেগুলি রয়েছে, যেগুলি 1 কেজির নিচে সাইজ হবে, সেগুলি 220 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে। 2 কেজির নিচে যে সমস্ত মাছ রয়েছে সেগুলি 250 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে এবং 2 কেজির তার উপরে যে সমস্ত মাছগুলি রয়েছে সেগুলি 350 টাকা প্রতি কেজিতে বিক্রি করার সিদ্ধান্ত রয়েছে। মৃগেল বা ঘাস কাপ যেগুলি রয়েছে সেগুলিও সেম অনুপাতে আমরা বিক্রি করছি। 1 কেজির নিচে যেগুলি 200 টাকা, 1 কেজি বা 1 কেজি থেকে 2 কেজি পর্যন্ত মাছ যেগুলি ওজন হবে সেগুলি 220 টাকাতে বিক্রি হবে। 2 কেজির উপরে যেগুলি রয়েছে সেটা 250 বা তার উপরে যেগুলি রয়েছে 350 টাকা করে প্রতি কেজিতে মাছ বিক্রি হবে। আমাদের গোলবাজার অ্যাপেক্স ফিশারিতে যে মাছ বিক্রি করা হবে, বিভিন্ন কোয়ালিটির মাছ বিক্রি করা হবে, তার মধ্যে অন্যতম যেটা ইলিশ মাছ বিক্রি হবে, তো তারও আমি দাম আপনাদেরকে বলে দিতে চাই। ইলিশ মাছ 800 থেকে 1 কেজি পর্যন্ত ওজনের মাছ 1200 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে। 1 কেজি থেকে 1200 গ্রামের মাছ 1300 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে। 1200 থেকে 1500 কেজি 1500 গ্রামের যেগুলি রয়েছে মাছ সেগুলি 1500 টাকা করে প্রতি কেজিতে বিক্রি করা হবে। কোকিলা মাছ বা সামুদ্রিক মাছ যেটা বিক্রি হবে সেটা প্রতি কেজি 150 টাকা করে বিক্রি করা হবে। তো এই হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টের সিদ্ধান্ত। মোট 6000 কিলো মাছ বিক্রি করা হবে নির্বাচিত এই সকল স্টল গুলিতে। আগে আসলে আগে পাওয়া যাবে, এর ভিত্তিতেই বিক্রয় করা হবে মাছ, জানিয়েছেন মৎস্যমন্ত্রী। লামসাম আমাদের
6000 কেজির মতো মাছ আমরা বিক্রি করব আগামীকাল। কিন্তু এটা সাফিসিয়েন্ট না, আমাদের প্রচুর পরিমাণের মাছ লাগে। তো আমরা যাতে মার্কেটে দামের সামঞ্জস্য বজায় রাখা যায়, খুব ঊর্ধ্বগতি যাতে না হয় বাজারে মাছের রেট, তার জন্য সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এটা বিশেষ করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই মাছ দেওয়া হবে, অর্থাৎ যারা আগে যাবে তাদেরকেই মাছ দেওয়া হবে। তো আমি চাই সরকারি রেটে আপনারা মাছ নিন এবং ফিশারি ডিপার্টমেন্ট যে উদ্যোগ গ্রহণ করেছে সেখানে সহযোগিতা করবেন। নববর্ষের সময় ত্রিপুরায় মাছের বাজার সাধারণত বেশ সক্রিয় থাকে, কারণ এই ক্ষেত্রে মাছ একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, বিশেষ করে বাঙালিদের মধ্যে। মহারাজগঞ্জ বাজারে রাজ্য মৎস্য দপ্তরের আউটলেটের পাশাপাশি কাঞ্চনপুর, পানিসাগর, ধর্মনগর, কুমারঘাট, করমছড়া, ফটিকরায়, আভাঙ্গা, গনকি, তেলিয়ামুড়া, জিরানিয়া, মোহনপুর, কলমছড়া, উদয়পুর, কমলাসাগর, বাগমা, অমরপুর এবং শান্তির বাজারে ভর্তুকিতে মাছ বিক্রি করবে মৎস্য দপ্তর। প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট না হলেও বিশেষ করে পহেলা বৈশাখে মাছের দাম নিয়ন্ত্রণে এই উদ্যোগ কিছুটা সহায়ক হবে বলে দাবি করেছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অগ্নি নির্বাপক সপ্তাহ উদযাপনের সূচনা হলো সোমবার। আগরতলার অগ্নি নির্বাপক দপ্তরের সামনে শুরু হলো এই দিবস উদযাপন। অগ্নি নির্বাপক দপ্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিবস পালন বলে জানিয়েছে অগ্নি নির্বাপক দপ্তর। এই অগ্নি নির্বাপক সপ্তাহ চলবে 20 এপ্রিল পর্যন্ত। 7 দিন ব্যাপী গোটা রাজ্যে 51টি ফায়ার স্টেশনে পালিত হবে এই কর্মসূচি। 44 সালে কোনোদিন ভারতে বোম্বে ভিক্টোরিয়া ডকে যে এক্সপ্লোসিভ বোঝাই জাহাজ বিস্ফোরিত হয়ে যে 800 লোক মারা গিয়েছিল এবং এই ফায়ার ফাইটিং করতে গিয়ে যে 2019 থেকে 2020 সালে সংসদে সিএএ বিল পাসের সময়ও সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘুদের কাছে সিএএ নিয়ে পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরতে ব্যর্থ হয়েছিল ভারতীয় জনতা পার্টি। ফলে দেখা দিয়েছিল শঙ্কা, সংঘটিত হয়েছিল অনুভিপ্রেত ঘটনা। অনুরূপ নতুন ওয়াকফ বিল 2025 সম্পর্কিত সাম্প্রতিক আইনটি সঠিকভাবে ব্যাখ্যা করতে কি ব্যর্থ হয়েছে বিজেপি? প্রশ্ন উঠছে তা নিয়ে। বিশেষ করে ত্রিপুরায় এই বিল নিয়ে এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি ভারতীয় জনতা পার্টি, যার সুযোগ নিচ্ছে বিরোধী কংগ্রেস এবং সিপিআইএম। জাতীয় পর্যায়ে কেন্দ্র এবং বেশ কয়েকটি রাজ্যে বুদ্ধিজীবী এবং দলীয় নেতৃত্বরা ওয়াকফ বিল সংশোধনের প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে চললেও ত্রিপুরা এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে এই বিলের সারমর্ম নিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘুদের কাছে পৌঁছতে পারেনি ভারতীয় জনতা পার্টি। আর এর সুযোগ নিচ্ছে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে ওয়াকফ বিল সংশোধনের বিষয়টি নিয়ে সংঘটিত হয়েছে অবাঞ্ছিত ঘটনা। কংগ্রেস এবং সিপিআইএম এর সরাসরি বা প্রচ্ছন্ন মদতে সংখ্যালঘুদের দ্বারা অপ্রীতিকর পরিস্থিতি থেকে স্পষ্ট যে সংশোধিত নতুন ওয়াকফ বিল নিয়ে সংখ্যালঘুদের মধ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর ধারণা সৃষ্টির ক্ষেত্রে বিরোধী দলগুলি যেখানে অনেকটাই সফল, সেখানে রাজনৈতিকভাবে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে কেন্দ্র এবং রাজ্যের শাসক ভারতীয় জনতা পার্টি। 2019-20 সালে সংসদে সিএএ পেশ এবং পাশের সময়ও সংঘটিত হয়েছিল অনুরূপ ঘটনা। সংখ্যালঘুদের নাগরিকত্ব অধিকার বঞ্চিত করবে সিএএ বলে মাঠ ঘাট গরম করে সংশ্লিষ্টদের নিয়ে তথাকথিত প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করতে সাফল্য পেয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। অথচ 5 বছরেও বেশি সময় কেটে গেছে যেখানে সিএএ এর কারণে একজনও সংখ্যালঘু মুসলিম হারাননি নাগরিকত্ব এবং অন্যান্য অধিকার। 1995 এবং 2013 সালে ভারতীয় সংসদ কর্তৃক পাশ হওয়া এবং সংশোধিত ওয়াকফ আইন, ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলগুলিকে তাজমহল এর মতো জাতীয় স্মৃতিস্তম্ভ সহ যে কোনো ভূমি সম্পত্তির উপর অধিকার দাবি করার ক্ষমতা দিয়ে সাংবিধানিক বহির্ভূত মর্যাদা দিয়েছিল কোন রকম দলিল প্রমাণ ছাড়াই। এই ধরনের দাবিগুলি ওয়াকফ কাউন্সিল কর্তৃক বিচার করা হতো এবং দেওয়ানি আদালতে আপিলেরও ছিল না কোনো সুযোগ, যা সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ 14 অর্থাৎ আইনের কাছে সমতার অধিকার সহ বেশ কয়েকটি অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দুর্ভাগ্যবশত জমি জিহাদের সুবিধাভোগী হলেন মুসলিমীয় ধনী সংখ্যালঘু তথা ভূমি মাফিয়া।
সাংবিধানিক ও আইনি সঙ্গতি এবং সকল নাগরিকের অধিকারের স্বার্থে পুরাতন ওয়াকফ আইনের বেশ কয়েকটি ধারা যেমন 40, 104, 108 ইত্যাদি বাতিল করা প্রয়োজন ছিল বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংসদের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘ বিতর্ক এবং জেপিসির 32তম বৈঠকের পর এই সংশোধনটি পাশ করা হয়েছে, যেখানে 1 কোটিরও বেশি মানুষ প্রস্তাবিত সংশোধনের সমর্থনে তাদের লিখিত প্রতিনিধিত্ব পাঠিয়েছিলেন। তারপরেও কেন সাধারণ মানুষ এবং সংখ্যালঘুদের কাছে ওয়াকফ বিল সংশোধনীর প্রয়োজনীয়তার ব্যাখ্যা তুলে ধরতে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি তা বোধগম্য হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকদেরও। 1995 এবং 2013 সালের ওয়াকফ আইন সংশোধনীগুলি অধ্যয়ন করে এই আইনের ধারা সংশোধনের যৌক্তিকতা জনগণকে বিশেষ করে সংখ্যালঘুদের ব্যাখ্যা করতে কেন পদক্ষেপ নিচ্ছে না ভারতীয় জনতা পার্টি প্রশ্ন উঠছে তা নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেরালার খ্রিস্টান বিশপ কাউন্সিল সংসদের সমস্ত বিরোধী দলকে ওয়াকফ আইন সংশোধনী সমর্থন করার জন্য আবেদন করেছিল এবং এই কারণেই সংসদে এই বিষয়ে বক্তৃতা দেননি গান্ধী পরিবারের সদস্যরা। রাজ্যের কৈলাসহর, বিলোনিয়া, সোনামুড়া ইত্যাদি জায়গায় বিক্ষোভ মিছিল সংঘটিত করার মধ্য দিয়ে ওয়াকফ আইন সংশোধনের ইস্যুকে পেশ করতে চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে অতি সংবেদনশীল এবং স্পর্শকাতর এই বিষয়টিতে কি ভূমিকা নেবে শাসক বিজেপি তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।